প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার মুক্ত বাণিজ্য চুক্তি। বেইজিংয়ের সঙ্গে আলোচনা হবে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে। তিস্তাতে আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গে। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরও আলোচনা বিস্তৃত হবে। সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফেরাতে মামলার নথিসহ সরকারের আবেদন, যথাযথ প্রক্রিয়া অনুসরণের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পার্সুয়েশনে থাকব। মোহাম্মদপুর থেকে পুরোপুরি সন্ত্রাস নির্মূলের পরিকল্পনা সরকারের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনেক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। প্রথম দ্বিপাক্ষিক সফরে কাল মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিস্তা বহুমুখী প্রকল্প সহ সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনার পাশাপাশি দুই দেশের সামরিক আর যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। জানান, সামরিক নিরাপত্তা, সুশাসন সহ চীনা প্রেসিডেন্টের 4 বৈশ্বিক উদ্যোগ নিয়ে ইতিবাচক ঢাকা, এগুলোতে যুক্ত হওয়ার বিষয়ে ভাবছে সরকার। সরকার গঠনের 4 মাস পর রোববার প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সফরে তার প্রথম গন্তব্য মালয়েশিয়া। 21 জুন কুয়ালালামপুর পৌঁছে 22 জুন দেশটির প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। সেখানে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা। সই হতে পারে সংস্কৃতি বিনিময় সহ কয়েকটি চুক্তি। মাননীয় প্রধানমন্ত্রী সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দু দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে 23 জুন যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বেশ কজন বিশ্ব নেতার সাথে বৈঠক হতে পারে তার। 25 জুন চীনা প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক। সেখানে প্রাধান্য পাচ্ছে সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনা, বিশেষ করে পদ্মা ব্যারেজ ও তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে আলোচনা। আর 26 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। সমন্বিত নদী ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট একটা আলোচনার বিষয়, এবং আমি ধারণা করি সেই আলোচনা অনেক বিস্তৃত এবং সম্প্রসারিত। সেখানে আপনারা যে প্রসঙ্গগুলো তুলেছেন, তিস্তাতে আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরও আলোচনা বিস্তৃত হবে। ঢাকা বেইজিং সামরিক সহযোগিতা বাড়াতে চীনা প্রেসিডেন্টের গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ GSI ও গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সহ 4টি উদ্যোগ নিয়ে বাংলাদেশ ইতিবাচক বলেও জানান সরকারের এই সর্বোচ্চ কূটনীতিক। সফরে 13টি সমঝোতা সহ মোট 17টি চুক্তি সই হওয়ার কথা। 4টি বৈশ্বিক উদ্যোগ আছে, সে 4টি বৈশ্বিক উদ্যোগে যোগ হওয়ার বিষয়টা আমরা মোটামুটি কনসিডার করছি। তবে আমরা একথা নিশ্চিত করে বলতে পারি, আমরা এই সকল 4টি উদ্যোগকেই সাধুবাদ জানাই, এবং প্রেসিডেন্ট শি যে বিষয় নিয়ে নতুন চিন্তা ভাবনা করছেন সেটাকে আমরা মনে করি একটি প্রশংসনীয় উদ্যোগ। মালয়েশিয়া ও চীন সফর শেষে 26 জুন রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 13টা MOU, 2টো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রটোকল। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দুবাইয়ে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ আবেদন সংযুক্ত
আরব আমিরাতে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, আবেদনের সাথে 144 পৃষ্ঠার মামলার নথিপত্র পাঠানো হয়েছে। মন্ত্রীর আশা, শিগগিরই বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাবে আমিরাত। 12 জুন বেনজির আহমেদকে আটক করে দুবাই পুলিশ। এর আগেই ছিল ইন্টারপোলের রেড নোটিশ। এরপরই প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর এজাহার, অভিযোগপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্যসহ 144 পৃষ্ঠার নথি আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেশে বেনজির আহমেদের বিরুদ্ধে 6টি মামলা চলমান। এর মধ্যে একটির সাক্ষ্য গ্রহণ চলছে, বাকিগুলো তদন্তাধীন। কি আছে দুবাইয়ে পাঠানো নথিপত্রে? আদালতের নির্দেশে এরই মধ্যে সরকারের নিয়ন্ত্রণে এসেছে বেনজিরের 621 বিঘা জমি ও খামার, গুলশানে প্রায় 9200 বর্গফুট আয়তনের 4টি বিলাসবহুল ফ্ল্যাট এবং গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট। এছাড়া 33টি ব্যাংক হিসাব, 4টি বিও অ্যাকাউন্ট, সঞ্চয়পত্র ও বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা বিনিয়োগও অবরুদ্ধ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লেক এভিনিউ ও লেক স্ট্রিটে থাকা দুটি বিলাসবহুল বাড়ি ইতিমধ্যে জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার ব্যাংক হিসেবে থাকা অর্থ আদালতের আদেশে ফ্রিজ করা হয়েছে। দুবাইয়ে রিয়েল এস্টেট ও হোটেল খাতে বিপুল বেনামি বিনিয়োগের অভিযোগও এখন আন্তর্জাতিক তদন্তের আওতায়। দুদক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এসব সম্পদের উৎস ও মালিকানা অনুসন্ধান করছে। দুবাইয়ে আটকের পর এখন তাকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক চ্যানেলে কাজ করছে ঢাকা। এখন সে দেশের আদালত আইনি প্রক্রিয়া শেষে প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আদালতের আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগও থাকবে বেনজিরের। আগে বিচার হবে সেখানকার মামলার, তারপর প্রত্যর্পণ বিষয়ে সিদ্ধান্ত। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকব। দেশের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্তাকে বিচারের আওতায় আনতে এখন নজর দুবাইয়ের আদালতের সিদ্ধান্তের দিকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্রুপ। প্রতিষ্ঠাবার্ষিকীকে টার্গেট করে দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে তারা। তাই নিরাপত্তার দৃষ্টিতে দেশ জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এইসব তথ্য জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, মোহাম্মদপুর থেকে সন্ত্রাস পুরোপুরি নির্মূলে পরিকল্পনা করছে সরকার। 2025 সালের মে মাসে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। জুলাই অভ্যুত্থানে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিভিন্ন সময় প্রকাশ্যে আসার চেষ্টা করে দলটি। 23 জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। এ তথ্য জানিয়ে শঙ্কিত না হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা একটা মাফিয়া পার্টি, তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। গণমাধ্যমের প্রশ্নে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠে আসে উদ্বেগ। মন্ত্রী জানান, মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না, তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না, ফাঁস করতে চাই না। যে মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে। জনকল্যাণমুখী কাজের জন্য পুলিশের 15 সদস্যকে পুরস্কার প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনিষ্টকর কর্মে লিপ্ত থাকবে, সেগুলো যদি আমাদের নজরে আসে তাহলে সেজন্য আমরা পানিশমেন্ট দেব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 7 জনের। আর এরই মধ্যে ঢাকা বিভাগে 6 জন এবং বরিশাল বিভাগে প্রাণ গেছে 1 জনের। সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে 887 জন। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী আর স্বজনদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে 4 শিশুসহ 20 জনকে
পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে বিএসএফের এই পুশিন চেষ্টা স্থানীয়দের সাথে প্রতিহত করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বিজিবি জানায় সীমান্তে 4 শিশু সহ 20 জনকে দেখতে পেয়ে তাদের বাধা দেওয়া হয়। বর্তমানে শূন্যরেখার আনুমানিক 60 গজ ভেতরে ভারতের দিকটাতে সুখদেবপুর এলাকায় অবস্থান করছে তারা। পুশিন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি, সেই সাথে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রাও। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত গর্তে নেমে বাবা ছেলে সহ 4 জনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার জলই গ্রামে এই নির্মম ঘটনা ঘটে। নিহতরা হলেন নেইমার রং, রতন নকরেক, গ্রাবিয়াল নকরেক এবং বাবুল হাজক। পুলিশ জানায় পরিত্যক্ত গর্তে একটি ছাগল পড়ে গেলে সেটি উদ্ধার করতে এক শিশু ভেতরে নামে। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে একে একে গর্তে নামে বাকি 3 জন। এরপর থেকে সাড়া মেলেনি তাদেরও। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের ধারণা গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসেই মৃত্যু হয়েছে 4 জনের। দ্রুততম সময়ের মধ্যে হাতিরঝিলের সৌন্দর্য অতীতের অবস্থায় ফিরিয়ে আনা হবে, এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে এমনটা জানান তিনি। বলেন, দীর্ঘদিনের ময়লা জমে যাওয়ায় থাকায় ঝিলটি এখন বর্তমানে পরিষ্কারের সময় এসেছে, তাই সময়ও লাগবে। প্রতিমন্ত্রী বলেন, এলাকাটি ঘিরে ছিনতাই রয়েছে এমন অভিযোগও, তাই এখানে রাজুকের পক্ষ থেকে আনসার নিয়োগ করা হবে। এ সময় রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, হাতিরঝিল পরিচ্ছন্ন করতে 1 সপ্তাহ সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে আরও লোকবল নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে। হাতিরঝিলে সুয়ারেজ লাইন এবং ভাসমান ময়লা যাতে না থাকে এই নিয়ে কাজ চলমান বলেও জানান তিনি। বগুড়ায় নিজ পরিবারের সদস্যদের নামে ইউনিয়ন ও জেলা পরিষদ ইউনিয়নের নামকরণ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তা এড়িয়ে যান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আমরা কিছু পরিকল্পনা নিয়েছি যাতে এটা যে ভাসমান যে আবর্জনা ময়লা সেটা যেন না থাকে, সেটা আমরা দূর করব। হাতিরঝিলের যে সৌন্দর্য, যে বিনোদন পার্ক যেটি বা মানুষের এসে ঘুরে বেড়ানোর যে সুন্দর জায়গাটি আগে যেরকম ছিল সেটি এখন আর নাই। আমরা সেই আগের জায়গাতে ফিরে নিয়ে যাওয়ার জন্য রাজুক চেষ্টা করছে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলায় ছেলেদের পর্বে বরিশাল হারিয়েছে ময়মনসিংহকে। এই মুহূর্তে সেখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলে যাচ্ছি সেখানে। পঁয়ষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে 4টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। আর দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এটি। বালক ক্যাটাগরিতে অংশ নিয়ে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রতিযোগিতার যে ফাইনাল, সেই ফাইনালে অংশগ্রহণ করে এবং এতে শেষ পর্যন্ত বিজয়ী হয় বরিশাল বিভাগ। এক টুকরো ব্রাজিলে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া। র্যাঙ্কিংয়ের 83 নম্বর দল হাইতির বিপক্ষে জয়ের পরও উচ্ছ্বসিত সেলেসাও ভক্তরা। তাদের আশা, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে পা রাখবে কার্লো আনচেলত্তির দল। আসবে বহুল প্রতীক্ষিত হেক্সা। অপরদিকে হারের পরেও হতাশ নন হাইতির সমর্থকরা। তাদের মত, র্যাঙ্কিংয়ের 5 নম্বর থাকা ব্রাজিলের বিপক্ষে খেলতে পারাটাই মূল বিষয়।
মাঠের ভেতরে সেই চেনা সাম্বার ছন্দ, আর গ্যালারিতে হাজারো হৃদয়ের স্বস্তির নিঃশ্বাস। হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপটে জয়। আমেরিকার শহরগুলো এখন যেন ব্রাজিলের কোনো এক উৎসবের মঞ্চ। ফিলাডেলফিয়ার চমৎকার স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকেরা এখন বুক বেঁধেছেন হেক্সার স্বপ্নে। কিন্তু এই জয় শুধু ৩ পয়েন্টের নয়, এটি আসলে হেক্সা মিশনের স্বপ্নকে নতুন করে বাঁচিয়ে রাখার গল্প। মরক্কোর সাথে প্রথম ম্যাচের সেই হতাশার ড্রয়ের পর এই জয় যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টি। হাইতির রক্ষণভাগকে চূর্ণ বিচূর্ণ করতে পাসিং ফুটবলের যে রূপান্তর কুনিয়া ভিনিসিয়াসরা দেখিয়েছেন, তা সমর্থকদের মনে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। ব্রাজিল একমাত্র 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আমাদের সমীহ করতেই হবে। এখন আমরা 3-0 ব্যবধানে জিতেছি, এরপর স্কটল্যান্ডকেও হারাবো। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে যাব এবং ঈশ্বরের ইচ্ছায় এবার ষষ্ঠ শিরোপাটা আমাদের ঘরেই আসবে। আমরা এখনো বেঁচে আছি, আমাদের জয় শুরু এবং চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়বো। এখানকার পরিবেশ আমার দারুণ লেগেছে। ফিলাডেলফিয়া সত্যিই চমৎকার। দারুণ অনুভূতি। ব্রাজিলের এই দলে সব তারকারা আছে, ভিনিসিয়াস, রাফিনিয়া, সবাই। তবে এনরিকা আমার সবচেয়ে প্রিয়। ও হয়তো খুব বেশি খেলার সুযোগ পায় না, কিন্তু ও দুর্দান্ত। মরক্কোর সাথে ড্রয়ের পর এই ৩-০ গোলের জয়টা খুব দরকার ছিল। তবে এই গল্পের অন্য পিঠে আছে হাইতি। হারের বেদনার মাঝেও তাদের চোখে ছিল গর্ব। ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বমঞ্চে আসা ক্যারিবিয়ান এই দেশটি ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে মাঠের ফাঁকা জায়গাগুলো ব্রাজিলকে সুযোগ করে দিলেও হাইতিয়ান সমর্থকদের মাথা আজ উঁচুই রয়েছে তাদের দলের লড়াকু মানসিকতার জন্য। আগামী ২৪ জুন একদিকে হাইতির সামনে লড়াকু মরক্কো, অন্যদিকে ব্রাজিলের হেক্সা মিশনের পরবর্তী বাধা স্কটল্যান্ড। সাম্বার ছন্দ কি এভাবেই বজায় থাকবে, নাকি স্কটিশরা থামিয়ে দেবে ব্রাজিলের এই স্বপ্নযাত্রা? সানজানা আইভি, যমুনা স্পোর্টস। ব্রাজিল ভক্তদের জন্য বড় সুখবর। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে দেখা যাবে নেইমারকে। বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাওদের বস কার্লো আনচেলত্তি। ম্যাচের জন্য ফিট হতে নিজের সাথে যুদ্ধ করছিলেন নেইমার। হাইতি ম্যাচে নেইমারকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চান না কোচ কার্লো আনচেলত্তি। আর দলে ফিরলেও পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিচ্ছিলেন না তিনি। ফিটনেস ফিরে পেতে হালকা রানিং এবং ফিটনেস ট্রেনিংয়ের মাঝে সীমাবদ্ধ ছিলেন। এবার ম্যাচের জন্য সবুজ সংকেত পেয়েছেন মেডিকেল টিমের কাছ থেকে। তাই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেখা যাবে তার পায়ের জাদু। রোববার দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলনে তিনি যোগ দেবেন এই সেলেসাও তারকা। ব্রাজিলের জয়, উচ্ছ্বাস উল্লাসে ভাসছেন বাংলাদেশের সেলেসাও সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ছাড়াও সারা দেশের বিভিন্ন স্থানে বিগ স্ক্রিনে খেলা উপভোগ করেছেন তারা। আর হেক্সা মিশন পূরণে এই জয় আত্মবিশ্বাস যোগাবে ব্রাজিলকে, এমনটাও নাকি মনে করছেন সমর্থকরা। হেভিওয়েটদের ম্যাচ দেখেন ভিন্ন দলের ফুটবল প্রেমীরাও। বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিপক্ষ হাইতির জালে ব্রাজিলের একের পর এক গোল। জয়ের ঘ্রাণে তখন উল্লাসে মাতোয়ারা সেলেসাও সমর্থকরা। সকাল 6:30টায় শুরু হয় ম্যাচ। বড় পর্দায় উপভোগ করতে জার্সি পরে পতাকা হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর মহসিন হল মাঠে জড়ো হন হাজারো ব্রাজিল সমর্থক। অনেকে অপেক্ষায় ছিলেন মধ্যরাত থেকেই। কালকে রাত 11টা থেকে এখানে ওয়েট করতেছি খেলার জন্য। বিশ্ববিদ্যালয়ে এসে খেলা দেখছি, এর আগে কখনো আসি নাই। ছোটবেলা থেকে ক্রাউডের মধ্যে খেলা দেখতে অভ্যস্ত। পরিবারে একসাথে খেলা দেখার ইচ্ছা ছিল। গাড়িটাও অনেক সুন্দর করে কালার করছে, অনেক কষ্ট হয়েছে আমার। সেলেসাওদের নান্দনিক ফুটবল শৈলী দেখতে আসা সমর্থকদের করতালি আর স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস এলাকা। সাধারণ শিক্ষার্থীদের সাথে খেলা উপভোগ করেন ছাত্র সংগঠনের নেতারাও। আগামী 20 জুলাইও ব্রাজিল খেলবে, মানে বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচও ব্রাজিল খেলবে। মিশন হেক্সার দিকে আমরা আরো এক ধাপ এগিয়ে গিয়েছি এবং এবার মিশন হেক্সা কমপ্লিট করব। অবশ্যই চাই ব্রাজিল প্রথম রাউন্ড পারে কোয়ার্টার ফাইনাল খেলুক, যাতে এই বিশ্বকাপটা আরো বেশি প্রাণবন্ত হয়। ম্যাচ জুড়ে ব্রাজিলের প্রতিটি আক্রমণ আর ড্রিবলিংয়ে সমর্থকরা মেতে ওঠেন বাঁধ ভাঙা উল্লাসে। জয়ের পর তাদের প্রত্যাশা সাম্বা ছন্দের এই ধারা বজায় রেখে হেক্সা জয়ের মিশন পূর্ণ করবে ব্রাজিল। একই সাথে নেইমারকে দ্রুত মাঠে দেখার আকুতি তাদের। আমরা এবার ইনশাল্লাহ মিশন হেক্সা পূরণ করে ছাড়বো। এবার আমাদের নেইমার নাই, কিন্তু ভিনি আছে। 6 স্টার, এটাই আমাদের এক্সপেকটেশন এবং পরবর্তী সবগুলো ম্যাচে ব্রাজিল জিতবে। আমরা আশা করি পরবর্তী ম্যাচে নেইমার ব্যাক করবে পুরোপুরি ফিট হয়ে,
আর দলকে উজ্জীবিত করে আমরা আমাদেরকে চাঙ্গা রাখবে। ইয়েস ইয়েস ব্রাজিল ব্রাজিল। নেইমার নাই, তারপর আমরা 3 পিস ওদেরকে পড়িয়ে দিচ্ছি। আমাদের কুনহা, তারপরে ভিনিসিয়াস অনেক ভালো খেলছে। ব্রাজিলের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। নেইমারকে জাস্ট 20 মিনিটের জন্য মাঠে দেখতে চাই। ব্রাজিলের ম্যাচ হলেও খেলা দেখতে আসেন আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগালের সমর্থকরাও। চলে একে অপরকে তুলোধুনো করার চেষ্টা। আজকে যদি ওরা নাও জিততো, হারায় যেত, তাহলে প্রথম গোলটা ওদেরকে আল্লাহ দান দিচ্ছে ভাইয়া। এই দান না পাইলে আজকে ওরা 2টা গোলে জিততো। না হলে ওর কথা পুরাপুরি ভুল। আমাদের ব্রাজিল টিম আস্তে আস্তে উন্নত হচ্ছে। এই দলের সাথে এমন খেললে হবে না, যে ভালো টিমগুলো আছে তাদের সাথেও ভালো খেলতে হবে। ব্রাজিলের সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী ভালো খেলছে, আশা করব যে ভবিষ্যতে ওইভাবে খেলতে থাকবে। রাজধানীর মতোই দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন ফুটবল প্রেমীরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এলাকার সবাই একসাথে খেলা দেখেন। হাইতির সাথে এই জয় সেলেসাউদের আত্মবিশ্বাসকে চাঙ্গা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ভূমিকা রাখবে বলে মনে করেন সমর্থকরা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।